আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ঈদের আমেজ এখনো যায় নাই, কিছুটা হইলেও বাকি আছে। কারণ একটাই, সিনেমা। সিনেমা ঈদের আমেজকে এখনো পর্যন্ত সিনেমা হলে দারুণভাবে প্রোভাইড করতেছে। বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝে গেছেন কোন সিনেমা নিয়ে এখন কথা হবে। রাক্ষস। সিয়াম আহমেদের রাক্ষস, মেহেদী হাসান হৃদয়ের রাক্ষস। কেমন লাগলো রাক্ষস সিনেমাটা? কথা তো আমি বলবো নেগেটিভ পজিটিভ উভয় দিকেই আছে। দর্শকরা তাদের মতামত ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে এবং আমি যেখানে গিয়েছিলাম সেখানে অনেক দর্শকের কাছে আমি যখন জিজ্ঞাসা করলাম, তারা তাদের মতামত দিয়েছে। প্রত্যেকেরই আসলে পার্সোনাল টেস্ট থাকে। 10 জন মানুষ একটা সিনেমা দেখলে 10 রকম মন্তব্য কিন্তু আসবে। তো এখানে অধিকাংশের মতামতের ভিত্তিতে আমি কথা বলবো না, আমি আমার মতামতটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। এর আগে রাক্ষসের টিজার দেখে আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ, বরবাদের সাথে হয়তো বা স্টোরির কিছু মিল থাকতে পারে, কেননা স্টোরির থিমটা ওইরকমই আমার কাছে মনে হচ্ছিল এটাও নারী কেন্দ্রিক একটা গল্প হতে যাচ্ছে, নারী হচ্ছে ধ্বংসের মূল কারণ হবে, কেমন যেন সেম টু সেম লাগতেছে এবং সেভাবেই আমি রিভিউটা করেছিলাম, আপনারা দেখেছেন। সিনেমা দেখার পর আসলে আমার মন্তব্য কি, স্টোরি সম্পর্কে একটা ছোট্ট করে ধারণা দেই। রুশো নামের একটা ক্যারেক্টার এই রাক্ষস সিনেমায় আছে, যেটা হচ্ছে মেইন ক্যারেক্টার, অর্থাৎ ওই ক্যারেক্টারে অভিনয় করেছে সিয়াম আহমেদ। তো তার এই ক্যারেক্টারটা, তার উদ্দেশ্য, তার কর্মকাণ্ড এবং তার শেষ পরিণতি, এই নিয়ে হচ্ছে রাক্ষস। এই ক্যারেক্টারটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, অর্থাৎ সে যেটা মনে আসে সেটা মুখে বলে ফেলে, অর্থাৎ তার ভেতরের অনুভূতি সে খুব নির্ভয়ে, খুব লজ্জাহীনভাবে প্রকাশ করে ফেলে। সিনেমার একটা অংশে আপনারা একটা ডায়লগ দেখেছেন যে ডাক্তারের সামনে গিয়ে তার স্ত্রী সম্পর্কে সে তার স্ত্রীর সামনেই বলতেছে যে হচ্ছে প্রেগনেন্ট অবস্থায় কি টুট টুট এটা করা যাবে কিনা। যাই হোক, তো এই ডায়লগ থেকে কি বোঝা যায়, এই ক্যারেক্টারটা আসলে একটা এমন ক্যারেক্টার যার ভেতরে কোনো লাজ লজ্জা তেমন একটা নাই, সে স্ট্রেট ফরওয়ার্ড এক কথায়। এবং সিনেমার গল্পে যে সমস্ত স্ল্যাং ইউজ করা হয়েছে এবং সিনেমার মধ্যে শুধু মৌখিক ভাবে না, ভায়োলেন্স আছে। সো বলা যায় যে এই সিনেমাটা সবার জন্য না, এবং এই কারণেই সিনেমাটা কিন্তু অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে। তারপরেও সিনেমা হলে গিয়ে দেখলাম বাচ্চা কাচ্চাও আসছে। যাই হোক, এটা আসলে বাংলাদেশ, এখানে কি না সম্ভব। এই যে এ রেটেড সার্টিফিকেট পাইছে, তারপরেও দেখবেন যে সিনেমার ভেতরে সবকিছু রাখা সম্ভব হয় নাই। দেখা গেল যে একটা গালি দিছে, সেই গালিটা আবার টুট টুট দিয়ে একদম, মানে একটু পরপর ভাই টুট 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 টুট, এই ব্যাপারটা কিন্তু বিরক্তিকর। যাই হোক, প্রথমেই নেগেটিভ দিকে আমরা না যাই। সিয়ামের ক্যারেক্টারের নাম এখানে রুশো, কেউ আবার ভাইবেন না, ক্যারেক্টারের নাম রাক্ষস। অন্যায় দেখলে সে চুপ করে বসে থাকবে না, সাথে সাথে অ্যাকশনে নামবে, সেটা যত বড় যেই অন্যায় করুক। এবং এই ক্যারেক্টার কিন্তু কোনো নেশা টেশা করে না। হ্যাঁ, একটা ব্যাপার আমার ভালো লাগছে, বরবাদে আরিয়ান মির্জার ক্যারেক্টারটা প্রচুর পরিমাণে মাদকাসক্ত থাকে, কিন্তু এই জায়গায় একটা ডিফারেন্স আছে। রুশো ক্যারেক্টারটা সম্পূর্ণ উল্টা, সে কিন্তু কোনো নেশা পানি করে না, জাস্ট একটু সিগারেটটা বেশি খায়। এই যে একটা ডিফারেন্স, এটাও তো একটা ডিফারেন্স। তো এই ডিফারেন্সটা রেখেছে। এখানেও প্রেম ঘটিত সমস্যা নিয়েই হচ্ছে সিনেমা, একটা নারীর কারণেই মূলত সম্পূর্ণ সিনেমায় ধ্বংসলীলা চলে, অনেক বেশি ভায়োলেন্স হয়, যাই হয় একটা নারীর কারণেই হচ্ছে। এই দিক থেকে ওই বরবাদের যে থিমটা কিছুটা মিলে যায়, কিন্তু টুইস্ট আছে, টুইস্টটা এখানে বলা যাবে না, সেটা সিনেমা হলে গিয়ে দেখতে হবে। তার মানে যেটা দাঁড়ালো, এই সিনেমাটার জনরা এবং যে টোন, সেটাকে আমরা রোমান্স অ্যান্ড ভায়োলেন্স বলতে পারি। ব্যাপারটা একটু আবারও সেম সেম লাগতেছে, তাই না? না, ওই যে বললাম টুইস্ট আছে, সেম সেম লাগুক, পরিচালকরা এক একজন এক এক ধরনের সিনেমা একটু বেশি বানায়। তো সেই জায়গাতে আমার মনে হয় যে মেহেদী হাসান হৃদয় ভায়োলেন্সটা খুব পছন্দ করে, রোমান্সটা খুব পছন্দ করে। সে তার কেরিয়ারের শুরুটা করছে যে সিনেমা দিয়ে, সাকসেস পাইছে ওই সিনেমা দিয়ে, তার পরবর্তী সময় হুট করে আবার একটা অফ ট্র্যাকের সিনেমা করে ফেলবে বা একটা একদম ভিন্ন ধারার সিনেমাতে সে কাজ করবে। এইটা আসলে একটু রিস্কি হয়ে যায়। এই কারণেই নাকি কি কোন কারণে আমি জানি না, তিনি কিন্তু সেফ অপশনেই আছে, তিনি কিন্তু তার ওই জন্ডা থেকে বের হন নাই। তবে এইখানে ক্যারেক্টার সম্পূর্ণ আলাদা, আমি বলবো না যে এক, দুইজন ক্যারেক্টারের মোটিভ দুই রকম। আমরা দেখেছি আরিয়ান মির্জা অনেকটাই এক কেন্দ্রিক ছিল, শুধু তার ভালোবাসার মানুষের দিকেই তার বেশি ফোকাস ছিল। তবে এখানে কিছু কিছু বিষয় ইনক্লুড করা হয়েছে, সব মিলিয়ে জনরাটা সেম। এবার যদি অভিনয় নিয়ে একটু কথা বলি, যে এই সিনেমায় কোন আর্টিস্ট
কেমন অভিনয় করলো। প্রথমেই তো সিয়াম আহমেদের নাম আসে। সিয়াম আহমেদের নামটা আসলেও আমি সিয়ামের কথা একটু পরে বলতে চাই। প্রথমে বলতে চাই নায়িকা সুস্মিতার কথা। সুস্মিতা একজন কলকাতার নায়িকা, টলিউড ইন্ডাস্ট্রির নায়িকা। তাকে আমি এর আগে জিতের সাথে মেবি দেখেছিলাম, রাবণ না কোন সিনেমায় যেন সে কাজ করেছিল। আমার ভুল হয়ে থাকলে অবশ্যই মেনশন করবেন সিনেমার নামটা। এই নায়িকাকে তখন আমার খুব একটা ভালো লাগে নাই, মনে হয়েছে এক্সপ্রেশন অনেক দুর্বল, খুব একটা ভালো অভিনয় করে না। সো পরবর্তীতে যখন রাক্ষসে সিয়াম আহমেদের বিপরীতে এই নায়িকা আছে এইটা শুনছিলাম, তখন আমার খুব খারাপ লাগছিল যে হচ্ছে আর নায়িকা পাইলো না, এই নায়িকারে নিল। এর তো এক্সপ্রেশনই ভালো লাগে না, চেহারাও যেন কেমন, মানে আমার যার অভিনয় ভালো লাগে না তার সবকিছুই কেমন জানি ফ্যাকাশে লাগে। যাই হোক, সিনেমাটা দেখার পরে ধারণাটা কেমন জানি চেঞ্জ হচ্ছে। রাক্ষসে এই নায়িকা কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে, এটা আমার বলতেই হবে। ভালো একটা স্পেসও পাইছে সম্পূর্ণ সিনেমা জুড়ে। নায়িকা সম্পূর্ণ সিনেমায় নায়িকা তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে বলে আমার কাছে মনে হয়েছে। অ্যাক্টিং, এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি সব দিক থেকেই নায়িকাকে আমার মোটামুটি ভালোই পারফেক্ট মনে হয়েছে। একদম টপ নচ লেভেলের সেটাও বলবো না। এবার একজন এমন শিল্পীর নাম আমাকে বলতে হবে যে শিল্পীকে আমরা এই ধরনের অ্যাকশন ঘরানার সিনেমায় কখনোই দেখি নাই, কিন্তু সে প্রথমেই ছক্কা মেরেছে। সোহেল মন্ডল। সোহেল মন্ডলের কথা স্পেশাল ভাবে বলতেই হবে। মেহেদী হাসান হৃদয় এই জায়গাটাতে নিজেও ছক্কা মেরেছে, কারণ আমরা এর আগেও দেখেছি মেহেদী হাসান হৃদয় তার সিনেমার মাধ্যমে একটা জিল্লুকে এনেছিল, যে জিল্লুর নাম অরিজিনাল নাম হচ্ছে স্যাম ভট্টাচার্য। সে অন্য দেশের একজন অভিনেতা। তখন ওই স্যামকে উঠিয়ে দিল। আমরা দেখেছিলাম যে শাকিব খানের সিনেমা হওয়া সত্ত্বেও জিল্লুর কিন্তু আলাদা একটা প্রমোশন শুরু করে দিয়েছিল সাধারণ দর্শক। মানে যেহেতু এটা শাকিব খানের সিনেমা, সেই জন্যই জিল্লু ওভার, সেই জন্যই মূলত জিল্লু নামটা বারবার মানুষের মুখে উচ্চারিত হচ্ছিল। কিন্তু জিল্লু একটু ভালো পারফরমেন্স করার কারণে সে নিজের পারফরমেন্স গুণেও ভালো একটা পর্যায়ে চলে গেছে। তো সেই জিল্লু তো ছিল কলকাতার, সম্পত্তি বাড়লো কার? কলকাতা ইন্ডাস্ট্রির। না, সে আমাদের এখানেও কাজ করবে, ব্যাপারটা এরকম না যে এখানে কাজ করবে না, কিন্তু সে তো আর এ দেশের না। তো এই দেশ থেকে নতুন মুখ অথবা এরকম সম্ভাবনাময় তারকা তুলে নিয়ে আসাটা খুব জরুরি ছিল, যেটা আসলে মিসিং ছিল। সেটা রাক্ষসে নির্মাতা মেহেদী হাসান হৃদয় করে দেখাইছে, যে ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর সোহেল মন্ডল প্রথম বলেই ছক্কা মারছে। আমি যদি বলি ছক্কা মারছে সেটাও কম বলা হয়ে যাবে। সোহেল মন্ডলের অভিনয়, এক্সপ্রেশন, ডায়ালগ ডেলিভারি, বডি পশ্চার, মানে আউটলুক, মানে সবকিছু, এভরিথিং। আমি তো বলেই ফেলেছিলাম আমার পাশের ছেলেটাকে যে ভবিষ্যতে মিশা সওদাগর বলি, ডিপজল বলি, মানে আমাদের ইন্ডাস্ট্রির যে মেইন স্ট্রিম ভিলেনগুলা, যেগুলা আমাদের কাছে খুব জনপ্রিয়তার তুঙ্গে তুঙ্গে ছিল, এখন আস্তে আস্তে তো তাদের সময় ফুরিয়ে আসতেছে, তাই না? বর্তমানে কিন্তু আর ওই রকম কাউকে আমরা দেখি না। সেই জায়গাগুলো ভরাট করার জন্য যেই জেম দরকার, সেই জেম হতে যাচ্ছে সোহেল মন্ডল। বন্ধুরা, এর আগে আমরা সোহেল মন্ডলকে হাওয়ার মতো সিনেমায় দেখেছি, নুহাস হুমায়ুনের পরিচালিত নাটকে দেখেছি, সেটা হরর একটা থ্রিলার ধর্মী নাটক নাকি ওয়েব সিরিজ ছিল। তো তাকে এর আগে যতবার দেখেছি প্রত্যেকবারই খুব অফ ট্র্যাকের কাজগুলোতে দেখেছি, অথবা বলতে পারেন যে ওই ধরনের কাজ কমার্শিয়াল আসলে বলা যায় না, মাস কমার্শিয়াল অ্যাকশন ঘরানার মুভিতে সোহেল মন্ডলকে কেই বা চিন্তা করতো। এটা যে এত বড় একটা রিস্কের ব্যাপার, তাই না? কারণ হচ্ছে সে তো পরীক্ষিত না। কোনো পরিচালক, কোনো নায়ক চাইবে না যে আমার পাশে কোনো একটা এই ধরনের মুখ থাকুক, যেই মুখটা কমার্শিয়াল সিনেমায়, মাস অ্যাকশন ঘরানার সিনেমায় কখনোই এর আগে কাজ করে নাই। এই ধরনের সিদ্ধান্ত নেওয়াটা আসলে খুবই রিস্কি। তো সেই রিস্কি সিদ্ধান্তটা মেহেদী হাসান হৃদয় নিয়েছে। সেই সিদ্ধান্তটাকে দারুণ একটা সিদ্ধান্তে পরিণত করেছে সোহেল মন্ডল নিজে। একজন অভিনেতা হিসেবে তাকে আমি এই সিনেমার জন্য 10-এর মধ্যে 10 দিতে বাধ্য হচ্ছি। বিশ্বাস করেন, অন্য কাউকে নেওয়া হইলে এই ক্যারেক্টারটা এতটা ব্রিলিয়ান্টলি করবে সেটা এখন চিন্তাই করতে পারতেছি না। তো আমার ব্যক্তিগতভাবে মতামত থাকবে যে এই ছেলেটাকে হারিয়ে যেতে দিয়েন না। ছেলেটাকে আরো শক্তিশালী ভিলেন চরিত্রে আমরা দেখতে চাই, আমি দেখতে চাই। তো বন্ধুরা, আপনারাও কমেন্টে জানাবেন যারা রাক্ষস দেখেছেন তারা কি পরবর্তী কোনো সিনেমাতে, সেটা মেহেদী হাসান হতে পারে, সেটা রায়হান রাফি হতে পারে, সেটা যে কোনো পরিচালক হতে পারে, ভালো কোনো পরিচালক, তার সিনেমাতে আপনি সোহেল মন্ডলকে এন্টি ক্যারেক্টারে দেখতে চান কিনা? আরো একটা জায়গায় মুন্সিয়ানা দেখিয়েছে মেহেদী হাসান হৃদয়। আমরা বরবাদে, আচ্ছা বারবার বরবাদ বরবাদ করতেছি কেন সেটাও এই ভিডিওতে পেয়ে যাবেন, শুনতে থাকেন আমার কথা। বরবাদে আমরা
মিশা সওদাগরকে দেখেছিলাম ভিন্ন একটা চরিত্রে, যেই ধরনের চরিত্রে অন্তত শাকিব খানের বিপরীতে তাকে কখনোই দেখা যায় নাই। তো মেহেদী হাসান হৃদয় এই সিনেমাতে রাক্ষসেও এরকম একটা কাণ্ড ঘটিয়েছে, সেটা হচ্ছে আলিরাজকে কিন্তু ফিরিয়ে এনেছে এবং খুব দুর্দান্ত ভাবে ফিরিয়ে এনেছে মেহেদী হাসান হৃদয়। আলিরাজের ক্যারেক্টারটা মিশা সওদাগরের ওই ক্যারেক্টারটার মতোই, ধরেন যে সিয়ামের বাবার ক্যারেক্টারে আছে আলিরাজ, এবং আলিরাজের ক্যারেক্টারটার প্রেজেন্টেশনও আমাকে মুগ্ধ করেছে। একটা ব্যাপার আমি খেয়াল করলাম, মেহেদী হাসান হৃদয়ের সিনেমাগুলোতে হিরোকে যেই ধরনের মাসি প্রেজেন্টেশন দেওয়া হয় তার একটা আলাদাই অরা দেখা যায়, ঠিক একইভাবে হিরোর যে বাবা থাকে তার মধ্যেও ব্যাপারটা বিদ্যমান থাকে এবং বাবা ছেলের মধ্যে বন্ডিংটা থাকে একেবারে ফেভিকলের আঠার মতো। তো এই ব্যাপারগুলো শুনে হয়তো অনেকের মনে হইতে পারে তাহলে তো ওই সেম সেম বাট ডিফারেন্ট টাইপ হয়ে গেল। আসলে যদি আমি শুধু থিমের কথা চিন্তা করি, যদি আমি শুধু বাহিরটা দেখি, তাহলে সত্যিকার অর্থেই মনে হবে বরবাদকেই অনুকরণ করছে রাক্ষস। কিন্তু সিনেমাটা দেখার পরে আবার ধারণাটা চেঞ্জ হবে, কারণ মূল যে কাহিনীটা সেটা আলাদা এবং খুব যুক্তি সম্পন্ন একটা কারণ রয়েছে এই দুইটা সিনেমার মধ্যে এত মিল খুঁজে পাওয়ার। আলিরাজকে দারুণভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং সেও দুর্দান্ত অভিনয় করেছে যতটুকু সময় সে স্ক্রিনে ছিল। তবে বরবাদের মিশা সওদাগর অর্থাৎ আদিব মির্জা যতটা স্পেস পেয়েছিল, আমার মনে হয় তাকে ততটা স্পেস মেহেদী হাসান হৃদয় দেন নাই। তবে হ্যাঁ, গল্পের প্রয়োজনেই এটা করা হয়েছে, আমার কাছে ভালোই লাগছে। সিয়ামের চাচার ক্যারেক্টারে একজন অভিনয় করেছে, ওই অভিনেতার নাম আমি জানি না, আপনারা কেউ যদি জেনে থাকেন যারা রাক্ষস দেখেছেন অবশ্যই কমেন্টে মেনশন করবেন। তো ওই লোকটার অভিনয় দুর্দান্ত লেগেছে, তার ভয়েসটা দুর্দান্ত। আমি বলবো যে এই জায়গাটাতে সিয়াম মাইর খেয়ে গেছে, যাই হোক সেই কথা আমি পরে আসতেছি। সারপ্রাইজিং ক্যারেক্টার হিসেবে এই সিনেমায় আরেকজন পরিচালক অভিনয় করেছে, আবরার আতহার। এই প্রতিভাবান পরিচালক এই সিনেমার মাধ্যমে তার অভিনয় জীবনের সূচনা করলেন। তো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লেগেছে। মেহেদী হাসান হৃদয় তাকে একজন এন্টি ক্যারেক্টার হিসেবে রেখেছে, আপনারা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। তার অভিনয় আমার কাছে ভালোই লাগছে, মানে তাকে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে সেই ক্যারেক্টার অনুযায়ী তার পারফরমেন্স ওয়াজ গুড। আরেকজন নবাগতা অভিনেত্রীকে আমরা এই রাক্ষস সিনেমায় পাবো, অর্থাৎ ত্রিভুজ প্রেমের গল্প হইলে এই নায়িকা হয়তো তৃতীয় পক্ষ। যাই হোক, এটা ত্রিভুজ প্রেমের গল্প না, তবে থার্ড পার্সন হিসেবে এই নায়িকাকে আমরা এখানে পাবো। নবাগত এই অভিনেত্রীর নাম হচ্ছে সাদনিমা বিনতে নোমান। ওনার অভিনয় এভারেজ, আমার কাছে খুব একটা যে আহামরি লাগছে সেটা না, তাকে খুব একটা স্পেসও দেওয়া হয় নাই। এই জায়গাটা একটু উল্লেখ করতে চাই, একটা সিন আছে, ওইটা তো অলরেডি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, আমি দেখলাম অনেকেই পোস্ট করতেছে। মরিচ টরিচ কেটে সিয়াম আহমেদ ওই যে সাদনিমা বিনতে নোমান ওনার খুব ঘনিষ্ঠ একজনকে ডলে দিচ্ছে, এরকম একটা সিন আছে এবং সাদনিমা বিনতে নোমান সামনে দাঁড়িয়ে আছে। তো এই ক্যারেক্টারটাই সাদনিমা বিনতে নোমান এই বিষয়টা দেখে অজ্ঞান হয়ে যাওয়ার কথা, এরকমই একটা ভায়োলেন্স কর্মকাণ্ড এখানে চলতেছে, কিন্তু সে অজ্ঞান হয় না এবং তার যে এক্সপ্রেশন সেটা দেখেও কোনোভাবেই মনে হচ্ছিল না যে এই বান্দার খুব আপনজন। আমি এখানে বলতেছি না সম্পর্কটার কথা, যাতে সিনেমার কোনো ক্ষতি না হয় সেটাই আমি বজায় রাখার চেষ্টা করতেছি। তো এত আপনজন মারা যাচ্ছে বা মারা হচ্ছে তাকে, সেটা দেখে তার মুখের যে এক্সপ্রেশন হওয়ার কথা ছিল বা তার যে জ্ঞান হারিয়ে যাওয়ার কথা ছিল, সেটা আমার মনে হয় মেকার্সদের মনেই ছিল না। এই ধরনের সিচুয়েশন হইলে হিটটা আসলে কোথায় গিয়ে লাগা উচিত এবং সেটার বহিঃপ্রকাশ কিভাবে হওয়া উচিত, আমার মনে হয় এই ব্যাপারগুলোতে আরো বেশি মনোযোগী হওয়া উচিত আমাদের বাংলাদেশের পরিচালকদের। এইবার আসি আমাদের এই সিনেমার একজন বিগেস্ট প্রমোটারের কাছে। হ্যাঁ, বিগেস্ট প্রমোটার জিল্লু ক্যারেক্টারটাকে এখানে ইনক্লুড করা হয়েছে কেন? আসলে আমার দৃষ্টিতে মনে হয়েছে যে এই ক্যারেক্টারটাকে এই সিনেমার প্রমোটের কাজে ব্যবহার করা হয়েছে। মানে ওইটা ছিল হচ্ছে বরবাদের জিল্লু, এবং জিল্লু বরবাদের শাকিব খান ছাড়া কিছু বোঝে না, আর সাথে সাথে থাকে। তাহলে এই ক্যারেক্টার এইখানে কিভাবে এলো সেটা দেখতে হলেও কিন্তু ওই সিনেমাটা দেখতে হবে, আমি এখানে বলে দিব না। তবে আমি এইটুকু বলতে পারি, যেহেতু জিল্লু এখানে আছে সেহেতু এইটা আসলে বরবাদের একটা ইউনিভার্সটা কি আগে থেকে পরিকল্পনা করা ছিল নাকি ছিল না, সেই প্রশ্নের উত্তরে আমি বলবো যে আগে থেকে পরিকল্পনা মনে হয় ছিল না। যদি আগে থেকে পরিকল্পনা থাকতো তাহলে আমরা এখানে শাকিব খানের একটা ক্যামিও দেখতে পারতাম, অথবা শাকিব খানের ক্যামিও না দেখলেও বরবাদ সিনেমার লাস্টে আমরা হয়তো সিয়ামের ক্যামিও দেখতে পারতাম। এরকমই কিন্তু হয়, বরবাদের লাস্টে কি বরবাদ 2 আসবে বা বরবাদের কোনো ইউনিভার্সের কোনো অন্য কোনো সিনেমা আসবে এই ধরনের কোনো মেসেজ দেওয়া হয়েছিল? হয় নাই। সো এখান থেকে স্পষ্ট বোঝা যায় এই পরিকল্পনাটা
মেকার্সরা পরবর্তীতে করেছে, যেভাবে করেছে, জিল্লুর প্রসঙ্গে যেহেতু বলতেছি, সো আমার বলতে হচ্ছে যে যেভাবে জিল্লুকে এখানে ইন করা হয়েছে সেটা খুব দুর্দান্ত ছিল। এখানে কোনো ভুল ধরতে কেউ পারবে না। যুক্তিসঙ্গত কারণেই জিল্লু বরবাদ থেকে শিফট করে এই রাক্ষসে ইন হয়েছে। তো আরিয়ান মির্জার পিএস আরিয়ান মির্জার সাথে থাকাকালীন যতটা না স্পেস পেয়েছিল তার থেকে অনেক বেশি স্পেস কিন্তু রাক্ষসে পেয়েছে। আর এটাই স্বাভাবিক, কারণ যেখানে মেগাস্টার শাকিব খান থাকে, যে সিনেমায় থাকে, সেই সিনেমা জুড়ে শাকিব খানের প্রাধান্যটা বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তবে যেহেতু এখানে সিয়াম আহমেদ আছে, পরিচালক কিন্তু সুযোগটা কাজে লাগাইছে। জিল্লুর ক্যারেক্টারটা করেছে টলিউড ইন্ডাস্ট্রির শ্যাম ভট্টাচার্য। সে দুর্দান্ত অভিনয় করেছে। আমার কাছে মনে হয়েছে যে সে ওই জিল্লুই আবার ফিরে এসেছে, মানে সে তার ক্যারেক্টারটাকে ভেতরে ধারণ করতে পেরেছে। জিল্লুর পারফরমেন্স দেখে অন্তত এইটুকু আশা রাখা যায় যে জিল্লু ক্যারেক্টারটা নিয়ে যদি আলাদা কোনোদিন কোনো সিনেমা আনা হয় তাহলেও মানুষ দেখবে, হলে গিয়ে দেখবে। হ্যাঁ, এই ছেলেটার চেহারা, হাইট সবকিছুই কিন্তু সিনেমেটিক, দুর্দান্ত। শ্যাম ভট্টাচার্য নামক এই অভিনেতার মধ্যেও একটা ব্যাপার আছে, যে ব্যাপারটা দর্শক ক্যাচ করতে পারে, দর্শকের সাথে সে কানেক্ট করতে পারে। তার এক্সপ্রেশন ভালো, তার অভিনয় ভালো, তার ডায়লগ ডেলিভারিও খারাপ না। সো আমি পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি, মেকার্সদের দৃষ্টি আকর্ষণ করছি, অর্থাৎ রিয়াল এনার্জি প্রোডাকশন হাউসের দৃষ্টি আকর্ষণ করছি যে জিল্লুকে নিয়ে আপনারা আলাদা একটা ব্যাক স্টোরি সাজান, সেটা নিয়ে একটা আলাদা সিনেমা তৈরি করার পরিকল্পনা করে ফেলেন। যদি আপনারা সেই রিস্কটা নেন তাহলে এটা ইতিহাস সৃষ্টি করতে পারে। তবে হ্যাঁ, অবশ্যই গল্পের ক্ষেত্রে খুব সচেতন থাকতে হবে। গল্পটা আবারও সেই সেম রোমান্স অ্যান্ড ভায়োলেন্সের মধ্যে চলে যায় না। জিল্লুর গল্পটা একটু আলাদা থিমে তৈরি করেন। হ্যাঁ, সেখানে ভায়োলেন্স তো থাকবেই, জিল্লু যেখানে আছে ভায়োলেন্স থাকবে না কেন? কিন্তু এই যে বংশ পরম্পরায় জিল্লু একের পর এক ক্যারেক্টার গুলার বডিগার্ড থাকতেছে, এইটা কেন? মার্কোর মতো একটা ক্যারেক্টার কি জিল্লু নাকি? ইন্টারেস্টিং না ব্যাপারটা? এইটা একটু ভাইবা দেখেন। এবার আসি সিয়াম প্রসঙ্গে। অভিনেতা বিষয়টা ক্রিকেটারদের মতো। একজন ক্রিকেটার শুধুমাত্র বোলিংয়ে ভালো হতে পারে, তাকে বোলার হিসেবে ব্যবহার করা যেতে পারে। একজন ক্রিকেটার শুধুমাত্র ব্যাটিং ভালো করতে পারে, তাকে ব্যাটসম্যান বলা হয়। একজন ক্রিকেটার অলরাউন্ডার হতে পারে, সে বোলিং ব্যাটিং উভয়ে ভালো করতে পারে। অনুরূপ অভিনেতাদের ক্ষেত্রেও আপনারা দেখবেন কিছু কিছু অভিনেতা আছে অপট্রেকের সিনেমা নাটক খুব ভালো করতেছে, সেখানে তার পারফরমেন্সের ধারের কাছে কেউ নাই, কেউ যাইতে পারে না। আবার তাকে যদি আপনি ফাইট করতে দেন, লাউড ডায়লগ বলতে দেন, সে তখন একদম জিরো হয়ে যায়। এখানে অভিজ্ঞতার একটা স্পষ্ট পার্থক্য দেখা যায়। আবার আপনি এমনও দেখবেন যারা কিনা অলরাউন্ডার। আবার অনেকেই আছে যারা লাউড অ্যাক্টিং খুব ভালো পারে, ফাইটিং খুব ভালো পারে, কিন্তু অফ ট্র্যাকে কাজ করতে দিলে তারা কিন্তু একদম ঝিমিয়ে যাবে। এই যে লাউড অ্যাক্টিং কথাটা বারবার বলতেছি, এর কারণটা হচ্ছে সিয়াম আহমেদ। সিয়াম আহমেদ রোমান্টিক একটা সিনেমা করতে দেন, একটা সিকোয়েন্স করতে দেন, সেখানে সে অনবদ্য দুর্দান্ত করবে। এই কারণে দেখবেন রায়হান রাফি 2টা সিনেমা সিয়াম রেনিয়া করছে, 2টা সিনেমাতে রোমান্টিজম বেশি ছিল। কিন্তু যখনই সিয়ামকে নিয়ে আসা হলো এরকম একটা গ্যাংস্টার বেস সিনেমাতে, অথবা রোমান্সের থেকে ভায়োলেন্সে বেশি ফোকাস করা হলো, তখন সেই সিনেমায় সিয়ামের অ্যাক্টিংটা লাউড প্রয়োজন হলো। সেই লাউড অ্যাক্টিং করতে গিয়ে বেচারা সমালোচনার মুখে পড়তেছে। হ্যাঁ, সিয়ামের মধ্যে ওই অভাবটা ফিল করা গেছে, যেই অভাবটা শাকিব খানের মধ্যে ছিল না। তার মানে কি এইটা যে শাকিব খানের শুধু অভিজ্ঞতা আছে, দীর্ঘ 26 বছরের অভিজ্ঞতা, এই কারণে শাকিব খানের মধ্যে ওই অভাব আমরা ফিল করি নাই? না, ব্যাপারটা আসলে তা না। গড গিফটেড বলে কিছু ব্যাপার থাকে যেটা সবার মধ্যে থাকে না, সেটা ডে বাই ডে অর্জন করতে হয়। অথবা প্রজেক্ট শুরু করার আগে প্রপার একটা সময় নিয়ে গ্রুমিং করে নিজের ভয়েস বলেন, নিজের শারীরিক গঠন বলেন, যে ক্যারেক্টারটা আমি করব সেই ক্যারেক্টার কি ডিমান্ড করতেছে, সেই ডিমান্ড অনুযায়ী নিজেকে প্রস্তুত করে তারপরে শুরু করলে তখন হয়। যদি আমার গড গিফটেড বিষয় না থাকে তাহলে আমার চেষ্টার মাধ্যমে সেটা অর্জন করতে হয়। তো বলবো যে সিয়াম 2টার একটাও করতে পারে নাই। অ্যাকশন ভায়োলেন্স সিনেমা করার জন্য যে লাউড অ্যাক্টিং করার জন্য যে গড গিফটেড ব্যাপার, সেটা তো নাই। এই কারণে দেখবেন সিয়ামের ডায়লগগুলোর যে অংশ, সেই অংশগুলোতে একটু মিসম্যাচ লাগছে। মাঝে মাঝে মনে হয়েছে অন্য কেউ ডায়লগ দিচ্ছে, মেবি অন্য কেউ ডাবিং করছে, আবার মাঝে মাঝে সিয়াম নিজের ভয়েস নিজেই দিছে। তো এই যে একটা অপ্রস্তুত অভিনেতা, সে অভিনয় করতেছে। তবে আবার হ্যাঁ, এটা ঠিক, সিয়াম যথেষ্ট চেষ্টা করছে, সে একদম জান প্রাণ লাগে চেষ্টা করছে। এক্সপ্রেশনের দিক থেকে তার কোনো ভুল ছিল না,
দারুণ ছিল। ঝামেলাটা তার ভয়েসে, ঝামেলাটা তার গায়ে পায়ে, মানে হচ্ছে গায়ে পায়ে সে এই ক্যারেক্টারের জন্য প্রস্তুত না। যেহেতু সে অনেক বেশি শাকিব খানের মতো লম্বা না, বা হচ্ছে তার বডি ফিটনেস দেখলেই মনে হয় না যে সে একটা এই ধরনের ক্যারেক্টার হইতে পারে, রাক্ষস হইতে পারে। সেক্ষেত্রে আমরা শাহিদ কাপুরের দিকে যদি তাকাই, শাহিদ কাপুর সিয়ামের জন্য একটা আদর্শ হইতে পারে। আমি জানি না আমাদের দেশের সিনেমার লোকেরা সব সময় শুধু ওই ইন্সপিরেশন খুঁজে গল্পের দিক থেকে, কখনোই ওই বাইরের দেশের হিরোদের বা পরিচালকদের যে পার্সোনাল যোগ্যতাগুলা তারা যেটা অর্জন করে চেষ্টার মাধ্যমে, সেই সমস্ত যোগ্যতার ধারের কাছেও তারা যাইতে চায় না। তারা তখন ইন্সপিরেশন খুঁজে না, তারা ইন্সপায়ার হয় না। এবার যদি পরিচালককে নিয়ে একটু কথা বলি, মেহেদী হাসান হৃদয়। প্রথমেই বলছিলাম যে ছক্কা মারছে, তবে ছক্কাটা ততক্ষণ পর্যন্ত নিশ্চিত হয়ে বলা যায় না যে ছক্কা হয়েছে যতক্ষণ না পর্যন্ত বাউন্ডারির বাইরে বল গিয়ে পড়ে। সো এখনো পর্যন্ত আকাশে উড়তেছে বলটা, কারণ সিনেমা হলে এখনো সিনেমাটা চলছে, সদ্য মুক্তি পেয়েছে। এখনো পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না সিনেমা কি হিট হলো না ফ্লপ। তবে এইটা যেহেতু সিঙ্গেল স্ক্রিন পায় নাই ওইভাবে, সো এটা একটা রিস্কি প্রজেক্ট। সো রিস্কি শট খেললো মেহেদী হাসান হৃদয়। এবার দেখার পালা শেষ পর্যন্ত বাউন্ডারির বাইরে বলটা পড়ে কিনা। তবে হিট সজরেই হয়েছে, দেখতে ভালো লাগছে শটটা, কারণ সিনেমাটা দেখার সময় বোরিং লাগে নাই। সিনেমার প্রেজেন্টেশন, বিশেষ করে সিনেমার মেইন ক্যারেক্টারের প্রেজেন্টেশন যেমনটা হওয়া উচিত এই ধরনের সিনেমায়, মেহেদী হাসান হৃদয় সেটা একদম পারফেক্টলি করতে পেরেছে। তবে এখানে একটু সমালোচনা করার জায়গাও রয়েছে, যেটা আমি টিজার দেখে করেছিলাম সেটা এখানেও একটু বলতে চাই। আপনার সিনেমার গল্প হয়তো সেম টু সেম না, আপনি ডিফারেন্স রাখছেন, কিন্তু আপনি অ্যাডাপ্টেশনের যে ব্যাপারটা, অনুপ্রাণিত হওয়ার যে ব্যাপারটা, পরপর দুইটা সিনেমাতেই কেন করতে হবে? দেখেন, এটা বাংলা সিনেমার ভালোর স্বার্থে, এটা আপনি একজন বাংলা সিনেমার পরিচালক, সেই আপনার ভালোর স্বার্থেই আমার বলা। এবং এটা শুধু আমার একার মতামত না, আমি সোশ্যাল মিডিয়াতেও দেখতেছি এই ব্যাপারটা নিয়ে অনেকেই কথা বলতেছে, এবং এটা খুব যৌক্তিক। আমাদের দেশীয় সিনেমার প্যাটার্নটা আরেক দেশের সাথে কেন এত হুবহু মিলে যাবে, এইটা একজন বাংলা সিনেমার দর্শক হিসেবে কোথাও গিয়ে খটকা লাগে, যে আমরা কি তাহলে চিরকাল অন্যদের সিনেমার যে প্যাটার্ন সেটাকে ফলো করেই চলবো? দেখেন, হলিউডের প্যাটার্নটা কিন্তু আলাদা, আবার বলিউডের প্যাটার্নটা কিন্তু আলাদা। তাহলে ঢালিউডের প্যাটার্নটা কেন বলিউডকে ফলো করবে? আমার কথা বুঝেন। আমাদের একটা আলাদা প্যাটার্ন ছিল না? আমাদের অ্যাকশন সিনেমার একটা আলাদা প্যাটার্ন ছিল। এখন বলতে পারেন এক এক পরিচালক তো এক এক প্যাটার্নে কাজ করবে, সেই প্যাটার্ন আলাদা প্যাটার্ন। আমি এখানে যেই প্যাটার্নের কথা বলতেছি সেটা হচ্ছে, যে পরিচালকই কাজ করুক তারা অমক তমক ইন্ডাস্ট্রির থেকে অনুপ্রেরণা নিবে না। মৌলিকত্ব কাকে বলে? সম্পূর্ণটাই মৌলিক হতে হবে, আইডিয়াও অ্যান্ড ভেতরের গল্পটাও, তাহলেই সেটা একেবারে চিরমৌলিক। সেই চিরমৌলিক কাজগুলো আমরা দেখতে পাচ্ছি না। পরপর দুইটা কাজ, দুইটাতেই অ্যাডাপ্টেশন, দুইটাতেই ইন্সপিরেশনের ব্যাপারটা খুব জোরালো ভাবে দেখা গেছে, এবং সেটা নিয়ে সমালোচনা হচ্ছে। তবে হ্যাঁ, এইখানেও আরেকটা পজিটিভ দিকও আছে। মানে মেহেদী হাসান হৃদয়ের ব্যাপারটা এমন হয়েছে যে তারে নেগেটিভ বলতে গেলে আবার খুঁজতে হয় যে তার মতো আরেকটা পরিচালক কে আছে যে কিনা ওই অ্যাডাপ্টেশনের জায়গাটা তো ভালো করতেছে, যে কিনা ইন্সপায়ার হয়েছে কোনো একটা ইন্ডাস্ট্রির কাজ দেখে, সেটাকে খুব দারুণ ভাবে ফুটিয়ে তুলতেছে। দেখেন, এই মুহূর্তে সে সবাই ইন্সপায়ার হচ্ছে। সেটা আপনি রায়হান রাফির দিকে তাকাইলেও সেও ইন্সপায়ার হচ্ছে। তার কিছু মৌলিক কাজও আছে, বাট সে কিন্তু মাস কমার্শিয়াল অ্যাকশন ঘরানার সিনেমা বানাইতে গেলে, যেমন তুফান বানাইতে গেছে, অন্য জায়গা থেকে ইন্সপায়ার হয়ে বানাইছে। সেরকম মানে মাস কমার্শিয়াল অ্যাকশন ঘরানার, বাণিজ্যিক ঘরানার সিনেমা বানাইতে গেলেই তাদের মাথায় আসে বলিউড, তাদের মাথায় আসে হলিউড। কেন নিজস্ব কোনো প্যাটার্ন তৈরি করা যায় না? আমাদের মধ্যে কোনো ওই 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 যে একটা পরিচালনা করার দক্ষতা, শিক্ষা, ওইটা অর্জন হয় নাই আমাদের দেশের পরিচালকদের? এটা হচ্ছে আমার প্রশ্ন। যাই হোক, সমালোচনা করার জায়গা যদি থাকে রাক্ষস সিনেমায়, তাহলে এই জায়গাটাই হচ্ছে সব থেকে প্রাধান্য পাওয়া উচিত। এইটাই হচ্ছে মেন ফোকাসে থাকা উচিত সমালোচকদের, যে দেশে কবে দেশীয় ঘরনায় অ্যাকশন সিনেমা হবে। দেখেন, একটা বিষয় চিন্তা করে দেখেন, এই জায়গাটাতে মৌলিকত্ব যতদিন না আসবে, আমরা যতদিন পর্যন্ত অন্যদের থেকে ইন্সপায়ার হওয়ার নাম করে ইন্সপিরেশন নিতে থাকবো, ততদিন পর্যন্ত আমাদের থেকে কেউ কিন্তু অনুসরণ করবে না। আমাদের সিনেমা কিন্তু কোনো দেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য আইডিওলজি সেট করতে পারবে না। বক্তব্য কি স্পষ্ট? আশা করি আপনারা বুঝতে পারছেন। এই জায়গাটাতেই রাক্ষস নিয়ে আক্ষেপ, এই জায়গাটাতে বরবাদ নিয়ে আক্ষেপ ছিল। যদিও বরবাদ ছিল মেহেদী হাসান হৃদয়ের প্রথম সিনেমা, ভেবেছিলাম বরবাদের পরে রাক্ষসে এই সমস্যা থাকবে না। তবে ওই যে এখনো একটা কথা দিয়ে মেরে দিবে, সেটা হচ্ছে
বরবাদ ইউনিভার্সের সিনেমা ভাই, এটা তো বরবাদ ইউনিভার্সের সিনেমা, তো এরকম একটা ভাইব তো দিবেই। আচ্ছা, তাও মেনে নিলাম এবং অপেক্ষায় থাকলাম নেক্সট সিনেমার। সেটা নিশ্চয়ই বরবাদ ইউনিভার্সের সিনেমাই হবে না, মাঝখানে দুই একটা সিনেমা তো বরবাদ ইউনিভার্সের বাইরে আসবে। সো সেই সিনেমা দেখার অপেক্ষায় রইলাম। আবারও বলছি, পরিচালনা খারাপ হয় নাই, সিনেমায় প্রেজেন্টেশন খারাপ হয় নাই, বরং বলবো এবারের ঈদে মাস অ্যাকশন ঘরানার সিনেমায় যদি 3টা সিনেমা ধরেন, 3টা কি আছে? আমি তো শুধু প্রিন্সকেই দেখতেছি মাস অ্যাকশন ঘরানার, আর এইটাকেই দেখতেছি, রাক্ষসকেই দেখতেছি। আর তো কোনো সিনেমা মাস অ্যাকশন ঘরানার আমার চোখে পড়তেছে না। যাই হোক, এই দুইটার মধ্যে যদি ধরেন, রাক্ষসে গিয়ে আছে প্রেজেন্টেশনের দিক থেকে, কালার গ্রেডিং, ভিএফএক্স, পরিচালনা এবং ক্যারেক্টার যেভাবে আসলে এস্টাবলিশ করছে সিনেমায়, সব দিক থেকে কেমিস্ট্রি, নায়ক নায়িকার কেমিস্ট্রি বলেন সেটা, পিতামাতার কেমিস্ট্রি বলেন সেটা, ইমোশনাল যে ব্যাপার স্যাপার যেটা দর্শকের হার্ট টাচ করবে, এই ব্যাপারগুলো রাক্ষসে ভালোভাবে ঘটাইতে পারছে পরিচালক, প্রেজেন্ট করতে পারছে, যেটা প্রিন্সের পরিচালক আবু হায়াত মাহমুদ রনি সে কিন্তু পারে নাই। তো সিনেমাটা নিয়ে এই ছিল আমার মন্তব্য। কোনো একটা অংশ যদি বাদ পড়ে থাকে, অবশ্যই সেটা নিয়ে কমেন্ট বক্সে আপনারা জানাবেন। এই সিনেমাটা তাদের জন্য যারা অ্যাডাল্ট, আবারও বলতেছি, এবং এই সিনেমাটা তাদের জন্য যারা মাস অ্যাকশন ঘরানার সিনেমা, একটু ভায়োলেন্স টাইপ সিনেমা দেখতে পছন্দ করেন, যারা অফ ট্র্যাকের সিনেমা পছন্দ করেন, যারা শিশু কিশোরদের নিয়ে একসাথে বসে সিনেমা দেখতে চান, তাদেরকে আমি এই মুভি সাজেস্ট করব না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, কমেন্টে আপনি জানান রাক্ষস সিনেমাটা আপনি দেখেছেন কিনা, দেখে থাকলে আপনার কাছে কেমন লেগেছে, 10-এর মধ্যে এই সিনেমাকে আপনি কত মার্ক দিবেন।